প্রতি বছর আমার আগে কাঁচা আমের আচার মনে হয় কেউ রাখতে পারে না, আর এবার সবার শেষে পড়ে গেলাম আমি কাঁচা আমের আচার দিতে। এবার আমি কোথাও খুঁজে পাইনি, বাজারে ছিল, তা ছিল অনেক বেশি দাম, যেই দাম দিয়ে কিনে আচার আর কি বানালে তাও দেখা যায় পোষাবে না, তো যেই জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক, আসসালামু আলাইকুম। এই যে আজকে আমি আচার বানাবো সেজন্য প্রসেস করলাম, আজকে গ্রামে এসে মাটির চুলায় আচারগুলো বানাবো। সেজন্য আগে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি, পাঁচফোড়ন, জিরা, আর এখানে আসলে আমি আরও একটু কিছু দিই, সেগুলো ছিল না। যাই হোক, তারপর শুকনো মরিচ, তেজপাতা এগুলো দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে তারপরে এই যে গুঁড়ো গুঁড়ো করে নিছি, এই মশলাটা আলাদাভাবে রাখবো। তারপর আবার বেশ কিছু রসুন নিয়ে নিলাম, রসুনগুলো ছিলে একদম থেতলে নিছি। তারপরে এই যে মোটামুটি করে সব রেডি, যা যা হাতের কাছে ছিল, আসলে গ্রামের বাড়ি চাইলেও ওভাবে সব কিছু পাওয়া যায় না। তো তারপরে সরিষার তেল দিয়ে দিলাম একটা কড়াইতে, তারপর ফোড়নের জন্য একটু পাঁচফোড়ন আগে দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো একটু শুকনো মরিচ, তারপরে তেজপাতা, তারপরে আপনার কি বলে এলাচ, দারচিনি, এগুলো আর কি। তো একটা মজার কথা বলি, ভিডিওটা যখন করতেছিলাম, একে তো মাটির চুলায় রান্না করতেছি, আর তখন একদম মানে কি বলে কারেন্ট ছিল না, বাইরে একদম অন্ধকার ছিল, মানে ঝড় হচ্ছিল এরকম। তো আমি কি দিয়ে ভিডিও করতেছি দেখেন, টর্চ লাইট জ্বালিয়ে ভিডিও করতেছি, কত কষ্ট করে বাড়ি এসে ভিডিওগুলো করতেছি, তাহলে বোঝেন। এমনিতেই মাটির চুলায় রান্না করার ভিডিও অনেক কষ্ট হয়, তার মধ্যে আবার কারেন্ট নাই, কি একটা অবস্থা, বাইরে কোনো আলো নাই, একদম অন্ধকার হয়ে গেছে, মেঘ করে এমন অবস্থা, আচারও বসিয়ে ফেলছি। তো কী আর করার, তো আমি টর্চ লাইট জ্বালিয়ে এই যে দেখলেই বোঝা যাচ্ছে, তারপর রেসিপিটা বানাচ্ছি এত কষ্ট করে আর কি, কিচ্ছু করার নাই। তো যাই হোক, তারপরে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিল আমার আম্মু, আর এইদিকে আবার আমি একটু নাড়াচাড়া করতেছিলাম। তো এই যে টর্চ লাইটের আলোটার জন্য একটু কেমন জানি লাগতেছে, যাই হোক সবাই একটু স্কিপ করবে। আর সবথেকে বড় কথা, গ্রামের বাড়ি আসলে আসলে সেভাবে প্রপারলি সব কিছু হয়ও না। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম, আমটা একটু হালকা গলে গেছে, তারপরে দিয়ে দিলাম বেশ কিছু চিনি, যেহেতু অনেক টক ছিল আমটা, আর আমার বাবু খাবে, সেজন্য দেখা যায় আমি একটু বেশি করেই চিনি দিই। এখানে কিন্তু অনেক চিনি ছিল, পরে আবারও দিছি চিনি। তো যাই হোক, চিনি দেওয়ার পরে দেখলাম একদম গলে গলে যাচ্ছে আমগুলো, তারপরে আর কি সেই মশলাটা বানালাম না, পাঁচফোড়ন টাচফোড়ন দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পর এখন সুন্দরভাবে আর কি নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে আমের আচারটা আমি অনেকভাবেই বানাই, তো আজকে ভাবলাম এভাবেই বানাই, আর অনেক সময় অনেকভাবে বানাই। তো যাই হোক, তারপরে এই যে অনেকক্ষণ নাড়াচাড়া করতেছি, আর এই আচারটার মধ্যে কিছু কিছু মানে কচি কচি আম ছিল, যেটা ওগুলো আবার আমি সিল্কে সহ নিয়ে নিচ্ছি, আমার কাছে আবার সিল্কে সহ খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে এই যে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, অনেকক্ষণ ধরে নাড়ছি, দুইবার, মানে 2 দিন আর কি, একদিন আর কি গ্রামে এরকমই নাকি করে সবাই। তো একদিন আর কি পাতিলে এরকম করে করে তারপর রেখে দিছিলাম, পরের দিন আবার যখন আম্মু রান্না করছে তখন আবার এসে মানে করছে, 2 দিন আর কি নাড়াচাড়া করছে, এই জন্য কালারটা কিন্তু অনেক ভালো ছিল। তো যাই হোক, তারপরে মোবাইলে আসলে বোঝা যাচ্ছে না, বললাম না 2টা ক্যামেরা দিয়ে করতেছি, তাই তারপর আর কি শুকাতে দিব, সেজন্য আর কি একটা 2টা ট্রেতে নিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপরে এই শুকাতে দিলাম, ছাদে নিয়ে আসছি, ছাদে এসে একটা ট্যাঙ্কির উপর দিয়ে দিলাম। তারপরে আসলে আরও কিন্তু আচার বানাবো, এটা আর কি আজকে বানাইছি, তারপরে আরেকদিন আরেকটা আচার বানাবো, সেটাও দেখাবো আপনাদেরকে। এরপর আবার আম তেল বানাবো, সেজন্য আবার আমার আম্মু কিছু আম কেটে হলুদ লবণ মেখে দিল, সেগুলোকে আবার রোদে একটু শুকাতে দিয়ে আসলাম। যাই হোক, সব মিলিয়ে আসলে একটু কষ্ট হলো, মাটির চুলায় রান্না করা খুবই ভালো লাগে কিন্তু, তাই না? আর আমার কাছে তো ভালো লাগে এগুলোর টেস্ট, অন্য রকমের একটা টেস্ট হয়, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল খেতে।